আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম ভঙ্গুর। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার, আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প ভঙ্গুর। মোড়টা পার হইয়া গিয়া বড় রাস্তার ফুটপাতে না দাঁড়াইলে বাস পাওয়া যায় না। প্রভাকর মোড় পার হইতেছিল নিতান্ত অন্যমনস্ক ভাবে। অন্যমনস্ক হইবার কারণ, মেজ ছেলেটাকে আজ সে শাসন করিয়াছে। চরটা সে এত জোরে মারিয়াছে যে আর একটু হইলেই ছেলেটা বোধ করি অজ্ঞান হইয়া পড়িত। মারা তাহার উচিত হয় নাই। মাত্র একটা কাচের গেলাস ভাঙার অপরাধে এত বড় শাস্তি দেওয়া অনুচিত। ঠুনকো একটা কাচের গেলাস কদিনই বা থাকে? মানুষের জীবনই তো ঠুনকো। যাই হোক, আজ সে বাড়ি ফিরিবার পথে ছেলেটার জন্য কিছু মিষ্টি কিনিয়া আনিবে। পাকা কলা সে ভালোবাসে। আচ্ছা, পাকা কলাই আনিবে। খানিক আগে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। পিচ ঢালা পথ পিছল। পা টিপিয়া টিপিয়া তখনও সে রাস্তার মাঝামাঝি আসে নাই। বাঁ পাটা পিছলাইয়া যাইতেই হঠাৎ সে পড়িতে পড়িতে সামলাইয়া লইয়া আবার সে চলিতে আরম্ভ করিয়াছে। পশ্চাতে কিসের যেন একটা শব্দে সচকিত হইয়া ফিরিয়া চাহিতেই দেখে প্রকাণ্ড এক মোটর কার, আর একটু হইলেই পড়িয়াছিল একেবারে তাহার ঘাড়ের উপর। যাক, ড্রাইভারটা ভালো, গাড়িটাও নূতন। তৎক্ষণাৎ সে ব্রেক কষিয়াছে। নহিলে আজ এই পথের মাঝখানেতেই প্রভাকরের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতে লাগিল। রাস্তার এপারে তখন উঠাউঠি তিনখানা বাস আসিয়া দাঁড়াইয়াছে। সম্মুখে যেটা পাইল তাহারই উপর সে লোকজনের মাঝখানে একটুখানি জায়গা করিয়া বসিয়া পড়িল। বুকের স্পন্দন তখনও থামে নাই। সত্যই যদি সে আর চাপা পড়িত! জীবন ও মৃত্যুর মাঝখানে একটি মাত্র সেকেন্ডের তফাৎ। এক সেকেন্ড এদিক ওদিক হইলেই আজ সে মরিয়াছিল। মরিলে আজ তাহার আপিস যাওয়া হইত না। এতক্ষণ হয়তো তাহার মৃতদেহটা ঘিরিয়া লোক জড়ো হইত, পুলিশ আসিত, লোকজন চেঁচামেচি করিত। এতটুকু জীবন থাকিলে হয়তো তাহাকে হাসপাতালে পাঠানো হইত। মুখ দিয়া কথা বাহির হইত না। সে কে, কোথায় তাহার বাড়ি, কি তাহার নাম, কোন আপিসে চাকরি করে, জানিবার কোনো নিদর্শন তো তাহার কাছে ছিল না। ছিল কিনা তাহাই সে তাহার পকেটে হাতড়াইয়া দেখিতে লাগিল। এক টুকরো কাগজে একটা ঔষধের নাম। ছোট ছেলেটার কানে পুঁজ হইয়াছে, তাহারই ঔষধ। আজ কিনিয়া আনিতে হইবে। এটা দেখিয়া তো মানুষ চেনা যায় না। কত ছেলেরই তো কানে পুঁজ হয়। আর এক পকেটে একটা কাগজের উপর লেখা কদমপিসি, হরিদাসী, অবিনাশ, সুরধুনী ইত্যাদি কয়েকজনের নাম। গত রবিবারে তাহার মৃত পিতার বাৎসরিক শ্রাদ্ধের দিন কাহাকে কাহাকে নিমন্ত্রণ করা হইবে তাহারই একটা তালিকা সে লিখিয়া রাখিয়াছিল। কিন্তু ইহা দেখিয়াও তো সন্ধান মিলিত না। একটা রুমাল, রুমালের এক কোণে লাল সুতায় লেখা আছে প্রভাকর। যাক, নামটা পাওয়া গেল। এ নাম তাহার স্ত্রী যখন প্রথম শ্বশুরবাড়ি আসে তখন সে নিজের হাতে সূচ দিয়া ফুঁড়িয়া ফুঁড়িয়া তৈয়ারি করিয়াছিল।
কিন্তু প্রভাকর নাম তো কলকাতা শহরে কত লোকের আছে। যাই হোক, পরদিন সকালবেলা হয়তো খবরের কাগজে খবর ছাপা হইত, প্রভাকর নামে এক যুবক কালীঘাট হাজরা রোডের মোড় পার হইতে গিয়া মোটর চাপা পড়িয়াছে। ধরাধরি করিয়া তৎক্ষণাৎ তাহাকে হাসপাতালে লইয়া যাওয়া হয়, কিন্তু কোনো প্রকারেই তাহাকে বাঁচাইতে পারা যায় নাই। স্ত্রী তাহার এই খবর পাইবে না, কেমন করিয়াই বা পাইবে? মনে মনে তাহার রাগ হইতে লাগিল। সুজাতা খবরের কাগজ পড়ে না কেন? এই প্রসঙ্গে একটি দিনের একটি ঘটনার কথা তাহার মনে পড়িল। তখন তাহাদের সবে ওই একটি মাত্র ছেলে, খরচ বেশি ছিল না, তাই সে রোজ বাজার করিতে গিয়া একটি করে বাংলা খবরের কাগজ কিনিয়া আনিত। পড়িবার সময় বেশিক্ষণ পাইত না। স্নানের পর আহারাদি করিয়া আপিস যাইবার সময় স্ত্রীকে বলিয়া যাইত, দুপুরে বসে বসে কি আর করবে, খবরের কাগজখানা পড়ো। সুজাতা ঘাড় নাড়িয়া ছেলে কোলে লইয়া হাসিয়া বলিত, পড়ব। কিন্তু পড়া তাহার কোনোদিনই হইত না। কাগজখানি যেখানে রাখিয়া যাইত, ফিরিয়া আসিয়া দেখিত ঠিক সেইখানেই আছে। হঠাৎ একদিন রাত্রে সুজাতা বলিল, দেখো, সব কাগজই তো দেখলাম, কিন্তু তোমার ওই কাগজখানা ভারী চমৎকার, এইবার থেকে ওইটাই কিনো। প্রভাকরের খুশি সেদিন আর ধরে না। বলিল, লুকিয়ে লুকিয়ে পড়ো বুঝি? কই না তো, পড়ি না তো। তবে? সুজাতা বলিল, কাগজ পুড়িয়ে ছেলের দুধ গরম করতে হয় তো, ওই কাগজখানা বেশ দূর দূর করে জলে, ধোঁয়া হয় না, আর অন্য কাগজগুলোর এত ধোঁয়া যে চোখ জ্বালা করে। এই তো তাহার খবরের কাগজ পড়িবার ইতিহাস। সুতরাং সে খবর পাইবে কেমন করিয়া? প্রথমে ভাবিবে হয়তো আপিসের কাজ, বড় চাপ, তাই এত আসিতে দেরি। তাহার পর সন্ধ্যা হইবে, তাহার পর রাত্রি। ছেলেটা বলিবে, মা, বাবা কোথায়? সুজাতা মনের দুঃখের রাগে অভিমানে ছেলেটাকে হয়তো মারিয়াই বসিবে। ছেলেটা কাঁদিবে। সুজাতা একবার বারান্দায় আসিবে, একবার ঘরে ঢুকিবে। রাত্রি গভীর, কাঁদিয়া কাঁদিয়া অস্থির হইবে, না খাইয়া মনের দুঃখে ছটপট করিবে। বাস কন্ডাক্টরটা ভাড়া চাহিল। প্রভাকরের হাতে তখনও সেই নিমন্ত্রণের তালিকা লেখা কাগজখানা। সেখানা সে পকেটে রাখিয়া পয়সা বাহির করিতে গিয়া একটা বিড়ি বাহির করিল। তাড়াতাড়ি বিড়িটা পকেটে রাখিয়া একটা সিকি বাহির করিয়া কন্ডাক্টরের হাতে দিয়া বলিল, সুদামডি। কথাটা বলিয়া ফেলিয়াই তৎক্ষণাৎ পাল্টাইয়া লইয়া বলিল, না না, ডালহৌসি স্কয়ার। প্রভাকর তাহার এই অন্যমনস্কতার জন্য একটুখানি লজ্জিত হইয়া এদিক ওদিক একবার তাকাইয়া দেখিল, কেহ তাহাকে লক্ষ্য করিতেছে কিনা। কন্ডাক্টর টিকিট ও পয়সা ফেরত দিল। হাত পাতিয়া সে তাহা লইল বটে, কিন্তু পকেটে রাখিল না। জানালার ধারে একটুখানি সরিয়া গিয়া উদাস দৃষ্টিতে বাহিরের পানে তাকাইয়া রহিল। পথের দুপাশে লোকজনের যাতায়াত, রাস্তার উপর অসংখ্য গাড়ি ঘোড়া, কাহারও কোথাও যেন এতটুকু থামিবার অবসর নাই। বাম দিকে তৃণাচ্ছাদিত ময়দান, কোলাহল মুখরিত কর্মব্যস্ত নগরী, যেন এখানে আসিয়া একটুখানি হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছে। সারি সারি গাছে তখন সবুজ কচি পাতা সমারোহ। মাঝে মাঝে অজস্র লাল ফুলে ঢাকা কৃষ্ণচূড়ার গাছ, তাহার উপর ঝিলিমিলি রৌদ্র আসিয়া পড়িয়াছে। আজ সবই তাহার কাছে যেন নূতন বলিয়া বোধ হইতে লাগিল। পৃথিবী যে এত সুন্দর, ইহার পূর্বে সে কথা প্রভাকরের কোনো দিনই মনে হয় নাই। ইহাকে ছাড়িয়া যাইতে মানুষের কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু ছাড়িয়া যখন সে এখনো যায় নাই, তখন কেন যে মিছিমিছি সে কথা ভাবিয়া কষ্ট পাইতেছে কে জানে। প্রভাকর ভাবিল, এখন সে মরিবে না নিশ্চয়। তিনটি ছোট ছোট ছেলে মেয়ে, স্ত্রী তাহার একেবারে নিরবলম্ব অবস্থায় পথে গিয়া দাঁড়াইবে। বিধাতা এত নির্বোধ, এত নিষ্ঠুর, এত কঠোর, এত কঠিন কখনো হইতে পারেন না।
তাহার স্ত্রীর বয়সী কোনো ভদ্র গৃহস্থের মেয়েকে 3টি ছেলেমেয়ে লইয়া পথে পথে ভিক্ষা করিয়া বেড়াইতে সে কখনো দেখিয়াছে কিনা তাহাই ভাবিতে লাগিল। একবার সে এমনি একটি মেয়েকে দেখিয়াছিল বটে, কিন্তু সে বোধ করি ভদ্র গৃহস্থের মেয়ে নয়, হয়তো দুশ্চরিত্রাও হইতে পারে, কিংবা হয়তো মিথ্যা বলিয়াছিল স্বামী তাহার হঠাৎ বসন্ত রোগে মারা পড়িয়াছে, মরিবার সময় কিছুই রাখিয়া যাইতে পারে নাই, তাই আজ সে পথে দাঁড়াইয়াছে। প্রভাকর ভাবিল, তাহার স্ত্রীর হাতে 4 গাছা করিয়া 8 গাছা চুড়ি আছে, সোনার চুড়ি, দাম অন্তত বিক্রি করিলে 600 টাকা হইতে পারে। গলার একটা মটরমালা, তাহারও দাম 150 টাকার কম নয়। গাড়ি আসিয়া তাহার আপিসের কাছে দাঁড়াইল। প্রভাকর গাড়ি হইতে নামিয়া ফুটপাত ধরিয়া চলিতে চলিতে আপিসে গিয়া ঢুকিল। দেখিল লোকজন সকলেই আসিয়াছে। বড় ঘড়িটার পানে তাকাইয়া দেখিল 10 মিনিট দেরি হইয়া গিয়াছে। তা হোক, আজ যে সে শ্বশুরটিতে আসিয়া পৌঁছিয়াছে ইহাই যথেষ্ট। বেয়ারা ইহারই মধ্যে টেবিলের উপর 2খানা চিঠি রাখিয়া গিয়াছে। টাইপরাইটারের ঢাকা খুলিয়া প্রভাকর চিঠি ছাপিতে বসিল। মিস্টার অ্যান্ড মিসেস W.H. লিমার ওয়ারেন, ফ্যাব্রিক, স্টকহোম, সুইডেন। সুইডেন ছাপিতে গিয়া ছাপিয়া বসিল সুদামটি। চাই তাড়াতাড়ি রবার দিয়া ঘষিতে ঘষিতে ভাবিতে লাগিল, আচ্ছা মন তো, কোনো প্রকারে এই কথাটা সে ভুলিতে পারিতেছে না। ছি, সুদামডিতে প্রভাকরের নিজের বাড়ি। শ্বশুর বাড়ি ছিল বর্ধমান জেলায়, কিন্তু সুজাতা সেখানে নিজের বলিতে কেহ নাই। বাস্তুভিটা একটা ছিল, মার মৃত্যুর পর তাহাও গিয়াছে। এবার যদি ছেলে মেয়ে লইয়া সুজাতাকে কোথাও গিয়া আশ্রয় লইতে হয় তো ওই সুদামডিতেই, তাহার নিজের বাড়িতে। কিন্তু বাধা সেখানে অনেক। সুজাতা কেমন করিয়া যে সেখানে গিয়া বাস করিবে কে জানে। দেশের বাড়ি বলিতে আছে মাত্র 1খানা মাটির কোঠা বাড়ি, আর 2টি ছোট ছোট ছেলে লইয়া তাহার বিমাতা। জমি জমা যে কয় বিঘা আছে তাহাতে অতি কষ্টে তাহাদের দিন চলে। পিতার মৃত্যুর পর বিমাতা কাঁদিয়া কাটিয়া প্রভাকরের কাছে সাহায্য প্রার্থনা করিয়াছিল। সুজাতা স্পষ্ট জবাব দিয়াছিল, বলিয়াছিল, আমাদেরই তো কুলোয় না, তোমাদের কি দেব মা? আমরাই যে শ্বশুরের জমির ধান চাল কিছু নিচ্ছি না, এই তো যথেষ্ট। এই লইয়া কথায় কথায় তুমুল ঝগড়া। সুজাতা বলিয়াছিল, এমন সদমান মুখ যেন আমায় আর কখনো দেখতে না হয়। মা বলিয়াছিল, প্রভাকর আমার সৎ ছেলে, কিন্তু ভগবান না করুন ওর যদি কখনো কিছু হয় তো এই সৎ মার মুখ তোমায় একদিন দেখতেই হবে, তাছাড়া আর উপায় নেই। সুজাতা জবাব দিয়াছিল, পথে পথে ভিক্ষে মেঘে খাবো। তাহার পর পিতার শ্রাদ্ধাদি চুকিয়া গেলে সেই যে তাহারা কলকাতায় আসিয়াছে, যাওয়া দূরে থাক, সুদামডির নামও তাহারা আর মুখে আনে না। এই তো অবস্থা। প্রভাকর খুব জোরে জোরে টাইপ করিতে লাগিল, চিঠির পর চিঠি। যাক, আপিসে আজ কাজের কামাই নাই। প্রভাকর ভুলিয়া থাকিতে চায়। ঘড়িতে কোন সময় 6টা বাজিয়াছে, আপিসের ছুটি। প্রভাকর টেরও পায় নাই। মেশিনটা ঢাকা দিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল, মনে হইল এইমাত্র যেন তাহার ঘুম ভাঙিয়াছে। সমস্ত রাত্রি দুঃস্বপ্ন দেখিয়া প্রভাতের নিদ্রাভঙ্গের পর মানুষের মুখের চেহারা যেমন হয়, প্রভাকরের মুখের অবস্থা ঠিক তেমনি। ডালহৌসি স্কোয়ার, চারিদিকে লোকের ভিড়, অধিকাংশই কেরানি। সারাদিন পরিশ্রমের পর পা যেন আর চলে না, তবু বাড়ি ফিরিবার আনন্দে সকলেরই মুখের ওপর কেমন যেন একটা প্রসন্নতার চিহ্ন। ট্রাম চলিয়াছে, মোটর ছুটিয়াছে। বাসওয়ালারা 4 পয়সায় কত দূর লইয়া যাইবে সেই কথাই বারবার চিৎকার করিয়া সকলকে জানাইয়া দিতেছে।
প্রভাকরের মনে পড়িল ছেলের ঔষধ কিনিতে হইবে, নান্টুর জন্য মিষ্টি, পাকা কলা, একটা কাচের গ্লাস। আজ আর অনর্থক বাসে চড়িয়া পয়সা খরচ না করিয়া হাঁটিয়া যাওয়াই ভালো। বাড়ি ফিরিয়া সুজাতাকে আজ সে তাহার বিপদের কথাটা বলিবে। শুনিয়া হয়তো সে কোনো প্রকারেই তাহার হাসি সামলাইতে পারিবে না, তেমনি ডিবা হেলাইয়া, তেমনি দেহ বাঁকাইয়া, তেমনি অপূর্ব অপরূপ লীলায়িত ভঙ্গিতে হাসিতে হাসিতে সে তাহার গায়ের উপর ঢলিয়া পড়িবে। বলিবে হয়তো, ছি, এত ভয় তোমার, ছি। কৌতুক পরায়ণা হাস্যময়ী সুজাতাকে কল্পনা করিয়া প্রভাকর নিজেও একবার হাসিল। ছেলের জন্য সন্দেশ কিনিয়া, পাকা কলা কিনিয়া প্রভাকর দেখিল রাত্রি হইয়া গিয়াছে। তাড়াতাড়ি একটা কাচের গেলাস কিনিয়া ভাবিল সম্মুখের ডাক্তারখানা হইতে ছেলেটার কানের ওষুধ কিনিয়াই সে বাসে চড়িয়া বাড়ি গিয়া পৌঁছবে। দেরি যেন আর সহ্য হয় না। প্রভাকর রাস্তা পার হইতেছিল। বাদিকের একখানা গাড়ি বাঁচাইতে গিয়া যেমনি সে একটুখানি পিছু হটিয়াছে, এদিক হইতে প্রকাণ্ড একখানা মোটর গাড়ি তৎক্ষণাৎ তাহার গায়ে আসিয়া পড়িল। চারদিকে একটা হৈ হৈ করিয়া চিৎকার উঠিল। লোকজন ছুটিয়া রাস্তার মাঝে আসিয়া দাঁড়াইল। মোড় হইতে পুলিশ কনস্টেবল ছুটিয়া আসিল এবং সেই বিক্ষুব্ধ জনতার মাঝখানে দেখা গেল রাস্তার ধুলার উপরেই প্রভাকর তখন পা ছড়াইয়া শুইয়া পড়িয়াছে। বাঁ হাতটা পিঠের নিচে দুমড়ানো, কাচের গেলাসটা সেইখানেই ভাঙিয়াছে, চোয়াল বাইয়া এক ঝলক রক্ত গড়াইয়া পড়িয়াছে। পায়ের একটা শিরা তখনও থরথর করিয়া কাঁপিতেছিল। কাঁপিতে কাঁপিতে হঠাৎ থামিয়া গেল। ঠোঁট দুইটা একটুখানি নড়িল। কাহাকেও কিছু বলিবার ছিল কিনা কে জানে। মুখ দিয়া কথা বাহির হইল না। রক্ত রাঙা দাঁতগুলোর পাশ দিয়া কষ বাহির হইয়া দরদর করিয়া খানিকটা কাঁচা রক্ত বাহির হইয়া আসিল। দেখা গেল ছেলের রাগ ভাঙাইবার জন্য খাবারের যে ঠোঙাটি সে কিনিয়াছিল সেটি সে তখনও পর্যন্ত হাতছাড়া করে নাই। সন্দেশ কয়টি গড়াইয়া পড়িয়াছে, কিন্তু প্রসারিত দক্ষিণ হস্তের দৃঢ় মুষ্টির মধ্যে শালপাতার ঠোঙাটি সে তখনও তেমনই ধরিয়া আছে।